ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা ট্রাম্পের। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম পরিণতির হুমকি। প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত পেজেশকিয়ানের। গাজায় পুলিশ স্টেশন ও শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, প্রাণ গেল আরও 10 ফিলিস্তিনির। কূটনৈতিক আলোচনার মধ্যে আক্রমণকে নতুন যুদ্ধাপরাধ আখ্যা হামাসের। ইউক্রেনের খেরসনের রুশ হামলায় নিহত 6। রাশিয়ার তেল শোধনাগারে পাল্টা আঘাত জেলেনস্কি বাহিনীর। মস্কোকে সহায়তায় সেনা মোতায়েনের দাবি প্রত্যাখ্যান পিয়ংইয়ংয়ের। এবং ইউরোপ জুড়ে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল। পর্তুগাল, স্পেন, বেলজিয়ামে আরও 6,000 একর বনাঞ্চল পুড়ে ছাই। সার্বিয়ায় জরুরি সহায়তা পাঠালো রাশিয়া। ইরানের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও এমন হুমকির আগে ইরানের সঙ্গে ফের আলোচনা শুরুর ইঙ্গিত দেন ট্রাম্প। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধান বের করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোন আলাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর ও বিধ্বংসী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে যে কোনো ধরনের বাণিজ্য বা লেনদেনকারী দেশকেও চরম অর্থনৈতিক পরিণতির মুখোমুখি হতে হবে। একই সঙ্গে অবৈধ তেল পাচার ও অর্থ সরবরাহ বন্ধে মিত্রদের একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। এর আগে দেশটির সঙ্গে আলোচনার বিষয়ে নিজের অবস্থান পরিবর্তন করেন মার্কিন প্রেসিডেন্ট। ওয়াশিংটনে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে ইঙ্গিত দিয়ে জানান, যে কোনো সময় ইরানের সঙ্গে আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র, তবে শর্ত একটাই, পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তেহরান। ওয়াশিংটনের এই অবস্থানের বিপরীতে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে তেহরান। নিজেদের সশস্ত্র বাহিনীকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মন্ত্রিসভাকে জানান, দেশের সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয়তা মেটাতে এবং সামরিক সক্ষমতা বাড়াতে সরকার সব ধরনের সহায়তা বজায় রাখবে। সামরিক শক্তি নিশ্চিত করতে দেশের সব নির্বাহী বিভাগকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি তীব্র সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। ইরাকের প্রেসিডেন্টের সাথে বৈঠকে তিনি অভিযোগ করেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের সম্পদ লুট করতেই আমেরিকানরা প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এই অঞ্চলে সবচেয়ে বড় সমস্যার মূল কারণও যুক্তরাষ্ট্র বলেও দাবি তার। যুক্তরাষ্ট্র ইরান মুখোমুখি অবস্থানের মধ্যেই চলছে সংঘাত বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা। সেই লক্ষ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে ফোনালাপ করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মনির। সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুজনের কথা হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। এদিকে গত জুনে ইরান যুক্তরাষ্ট্র স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মেয়াদ শেষ হলেও তেহরানে জব্দকৃত অর্থ এখনও অবমুক্ত করা হয়নি বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তেল ও কর রাজস্ব কমে যাওয়ায় দেশটির অর্থনীতি সংকটে পড়েছে বলেও জানান তিনি। গাজায় পুলিশ স্টেশন ও নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও শিশুও রয়েছে। হামলার তীব্র নিন্দা জানিয়ে একে নতুন যুদ্ধাপরাধ বলে আখ্যা দিয়েছে হামাস। এদিকে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের 2 বছর পর আন্তর্জাতিক চাপের মুখে অবশেষে আনুষ্ঠানিকভাবে অপরাধ তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা সিটির কেন্দ্রস্থলে পুলিশ স্টেশনে বুধবার ভয়াবহ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে পুলিশ কর্মকর্তা সহ কয়েকজন প্রাণ হারান, আহত হন বেশ কয়েকজন। একই দিন নুসেইরাত শরণার্থী শিবিরে আলাদা আরেকটি হামলায় প্রাণ গেছে ফিলিস্তিনির। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই আক্রমণকে নৃশংস গণহত্যা হিসেবে উল্লেখ করে জানিয়েছে, ফিলিস্তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই ইচ্ছা করে পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইসরায়েলি এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস। এক বিবৃতিতে সংগঠনটি একে নতুন যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে ইসরায়েলের তোলা প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে হামলা সংক্রান্ত দাবিকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। হামাস অভিযোগ করে বলেছে, ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত জ্যারেড কুশনারের সফরের পরপরই এই হামলা চালানো হয়েছে, যা গাজায় পুনরায় গণহত্যা শুরু করা এবং মধ্যস্থতাকারীদের চুক্তি বানচালের ষড়যন্ত্র। অন্যদিকে বিশ্বজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়া 5 বছরের শিশু হিন্দ রজব হত্যাকাণ্ডের 2 বছরেরও বেশি সময় পর অবশেষে আনুষ্ঠানিকভাবে একটি ফৌজদারি তদন্তের ঘোষণা দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। 2024 সালের জানুয়ারিতে গাজা সিটি থেকে পালিয়ে যাওয়ার সময় পরিবারসহ গাড়িতে 3 শতাধিক গুলিবর্ষণ করেছিল ইসরায়েলি বাহিনী। এতে গাড়ির ভেতরে আটকা পড়ে স্বজনদের লাশের পাশে তিলে তিলে মারা যায় অবুঝ শিশুটি। তবে এই তদন্ত কোনো বিচার নিশ্চিত করবে না বলে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।
ইউক্রেনের খেরসনে রুশ হামলায় 6 বেসামরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 5 জন। জবাবে জাপোরিঝিয়ায় আঘাত এনেছে জেলেনস্কি বাহিনী। এছাড়া হামলা হয়েছে রুশ তেল শোধনাগারেও। পাল্টাপাল্টি হামলার মধ্যেই শতাধিক বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। রাশিয়ার হয়ে লড়াই করতে অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়টি নাকচ করেছে উত্তর কোরিয়া। এমন পরিস্থিতিতে ইউক্রেনে যুদ্ধকালীন নির্বাচনের আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষা মন্ত্রী। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান। বুধবার খেরসনে পুতিন বাহিনীর হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। কিয়েভের দাবি, রুশ সেনারা বেসামরিক যান লক্ষ্য করে এই হামলা চালায়। নিহত ও আহতরা সবাই বাসের সাধারণ যাত্রী বলেও দাবি তাদের। পাল্টা আঘাত এনেছে ইউক্রেনও। জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সরকারি পরিবহনের একটি স্টপে হামলা চালায় জেলেনস্কি বাহিনী। এতে হতাহতের ঘটনাও ঘটে। ড্রোন হামলায় উফা শহরের একটি তেল শোধনাগারও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। দুপক্ষের মধ্যে সম্মুখ লড়াই অব্যাহত আছে। ইউক্রেনীয় সরকারের কর্মকর্তাদের বরাতে স্থানীয় গণমাধ্যম জানায়, ফ্রন্ট লাইনে রুশ ও ইউক্রেনের সেনাদের মধ্যে গত একদিনে প্রায় 250 স্থানে সংঘাত হয়েছে। এতে অনেক সেনা হতাহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে। যুদ্ধের এমন উত্তাল পরিস্থিতির মাঝেই ফের বন্দি বিনিময় করেছে রাশিয়া ইউক্রেন। বুধবার উভয় পক্ষ 107 জন করে বন্দি বিনিময় করে। কূটনৈতিক পর্যায়ে আলোচনার ফলে এ ধরনের বন্দি বিনিময় হলেও সংঘাত বন্ধে শান্তি চুক্তির জন্য দুপক্ষের মধ্যে এখনও চরম মতপার্থক্য রয়ে গেছে। যুদ্ধক্ষেত্রে রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরিয়া সেনা মোতায়েন করছে ইউক্রেনের করা সাম্প্রতিক এমন দাবি উড়িয়ে দিয়েছে পিয়ংইয়ং। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন বলেন, কিয়েভের এমন দাবির কোনো ভিত্তি নেই। এদিকে ইউক্রেনের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভের এক ভিডিও বার্তা ঘিরে উত্তপ্ত হয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গন। ভিডিও বার্তায় তিনি যুদ্ধকালীন নির্বাচনের আহ্বান জানিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ফেদোরভের এমন বার্তা ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। ফেদোরভকে বরখাস্তের পর বুধবার নতুন প্রতিরক্ষা মন্ত্রী নিয়োগ দিয়েছে ইউক্রেন। ড্রোন হামলা থেকে সন্ত্রাসী মোকাবিলা, আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতা নিয়ে দক্ষিণ কোরিয়ায় চলছে বিশেষ মহড়া। বেসামরিক নাগরিক থেকে সেনা ও সরকারি কর্মকর্তারা একসঙ্গে অনুশীলন করছেন জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল। এতে অংশ নেন 2 শতাধিক মানুষ। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পরিসর কমানোর সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। ভবনের সামনে হঠাৎ ড্রোন থেকে ফেলা হলো একটি বাক্স। সন্দেহজনক বস্তু ঘিরে সতর্ক অবস্থানে সেনা সদস্যরা। জ্যামিং ডিভাইস দিয়ে ভূপাতিত করা হলো ড্রোন। এরপর বিস্ফোরক নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞ পরীক্ষা করলেন বাক্সটি। দক্ষিণ কোরিয়ার সংপা জেলা কার্যালয়ের নেতৃত্বে আয়োজিত এই মহড়ায় অংশ নেন 2 শতাধিক বেসামরিক, সরকারি ও সামরিক কর্মকর্তা। মূল লক্ষ্য, বেসামরিক স্থাপনায় ড্রোন হামলা হলে কিভাবে দ্রুত সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়। শুধু ড্রোন হামলা নয়, সন্ত্রাসী মোকাবিলারও অনুশীলন চলে মহড়ায়। রোবট কুকুরকে সঙ্গে নিয়ে ভূগর্ভস্থ পার্কিংয়ে ঢোকেন সেনা সদস্যরা। সেখানে মহড়ায় সন্ত্রাসীর ভূমিকায় থাকা ব্যক্তিকে আটক করা হয়। একই সঙ্গে বেসামরিকদের নিরাপদে সরিয়ে নেওয়া এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের ভূমিকারও অনুশীলন করা হয়। সংপা জেলার মেয়র সো কাংসুক বলেন, আধুনিক যুদ্ধে এখন আর স্পষ্ট কোনো সম্মুখ সারি নেই। ইউক্রেন যুদ্ধেও এর প্রমাণ মিলেছে। তাই বেসামরিক, সরকারি ও সামরিক বাহিনী যৌথভাবে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়ানো জরুরি। তবে এবার 11 দিন থেকে 5 দিন করা হয়েছে উলচি ফ্রিডম শিল্ডের পরিসর। 11 দিনের এই মহড়া শুরুর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে মহড়ার পরিসর কমানোর নির্দেশ দেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ভালো সম্পর্কের কারণেই এমন সিদ্ধান্ত বলে ধারণা করা হচ্ছে। ইরান ইস্যুতে দক্ষিণ কোরিয়ার অবস্থান নিয়েও অসন্তোষ জানিয়েছেন ট্রাম্প। ইউরোপ জুড়ে তীব্র দাবদাহে ভয়াবহ রূপ নিয়েছে দাবানল পরিস্থিতি। পর্তুগাল, স্পেন, বেলজিয়ামে বনাঞ্চল পুড়ে ছাই হওয়ার পাশাপাশি লোকালয়ে ছড়িয়ে পড়েছে বিষাক্ত ধোঁয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা, দমকল কর্মী ও অগ্নি নির্বাপক বিমান মোতায়েন করা হয়েছে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সহায়তায় চলছে আগুন নেভানোর মরিয়া চেষ্টা। দাবানলে চলছে পর্তুগালের উত্তরাঞ্চল। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে আগুন। আরুকা ও তোরে দে মনকোরভোতে আগুন নিয়ন্ত্রণে ব্যস্ত শত শত দমকল কর্মী। এই 2 এলাকায় আগুন নেভাতে মোতায়েন ছিলেন 1000-এরও বেশি জরুরি কর্মী। কাজে লাগানো হয় শত শত যানবাহন ও একাধিক অগ্নি নির্বাপক বিমানকে। আরুকায় আগুনে পুড়ে গেছে প্রায় 3000 হেক্টর এলাকা। তোরেদো মনকোরভোতে ক্ষতিগ্রস্ত আরও 700 হেক্টর।
স্পেনের মাদ্রিদ ও কাসেরেসে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। কাসেরেস এলাকায় অন্তত 2,200 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশ কয়েকটা স্থাপনা পুড়ে গেছে। অন্যদিকে মাদ্রিদের পশ্চিমাঞ্চলে নতুন করে আগুন দেখা দেয়ায় জরুরি ভিত্তিতে 5টি বিমান ও ডজন খানেক পদাতিক ইউনিট মোতায়েন করেছে প্রশাসন। টানা দাবদাহে ইউরোপের এই ভূমধ্যসাগরীয় দেশটি চলতি মৌসুমে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি। বেলজিয়ামে 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে বড় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মী ও জরুরি দল। জীবনের ঝুঁকি নিয়ে রাতভর অভিযান চালিয়েছেন তারা। তবে দুর্গম জলাভূমি, পাইন বন ও শুকনো গাছপালার কারণে আগুন নিয়ন্ত্রণে বড় বাধার মুখে পড়তে হয় তাদের। বাতাস ও বৃষ্টির কারণে ব্যাহত হয় আকাশপথে পানি ছেটানোর কাজও। সীমান্ত পেরিয়ে ফ্রান্সের পূর্বাঞ্চল পর্যন্ত আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকার কিছু বাসিন্দাকে সরিয়েও নেওয়া হয়েছে। এদিকে ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়া দাবানল নিয়ন্ত্রণে সহায়তার হাত বাড়িয়েছে বিভিন্ন দেশ। এরই মধ্যে সার্বিয়ায় পৌঁছেছে রাশিয়ার জরুরি সহায়তা। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জরুরি বাহিনীর সঙ্গে মিলে কাজ করবেন তারা। বিশেষজ্ঞদের মতে দীর্ঘ দাবদাহ, শুষ্ক হয়ে থাকা মাটি ও তীব্র বাতাসের কারণে এবারের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে, যার কারণে শুধু আগুন নেভানো নয়, নতুন করে আগুনের শুরু হওয়া ঠেকানো এখন বড় চ্যালেঞ্জ।